আজকে আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারের বেশ কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে একটু আলোচনা করব। আমাদের আজকে আলোচনার টপিকগুলো হইতেছে আমার কি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আমাদের কি পরবর্তীতে দুইটা ছোট ছোট টার্ম আছে যে আইসো ইলেকট্রন এবং আমার কি আইসোস্টার। আমরা এই টপিকগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমরা আগে হলো এগুলো হালকা পাতলা 9-10 একটু পড়ছো, তাহলে এইগুলো নিয়ে আসলে একটা ভালো রকম আইডিয়াই তোমাদের আছে। আচ্ছা, এখন আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে যে কোনো একটা জিনিসের আপেক্ষিক বলতে আমরা কি বোঝাই? যে কোনো একটা ভ্যালুর সাপেক্ষে তোমার হলো কি যে জিনিসটা তুমি মাপবা তার ভ্যালুটা হলো কত গুণ হয়, ঠিক আছে? সেই কত গুণের যে ভ্যালুটার ওইটারে আমরা কি বলি? যে আপেক্ষিক মান, ঠিক আছে? তাহলে ধরো যে কোনো একটা বস্তুর ভর যদি 10 কেজি হয়, তাহলে আমরা এটার আসলে কি ধরো 2 কেজির সাপেক্ষে যদি মাপতে চাই, তাহলে 2 কেজির তুলনায় 10 কেজি আসলে কয় গুণ? 5 গুণ। 20 কেজি হলে 2 কেজির তুলনায় 20 কেজি আসলে কয় গুণ? 10 গুণ। তাহলে 2 কেজি জিনিসটা যদি আমি কি আমার মাপার জন্য একটা প্যারামিটার আমি ফিক্সড করি, তাহলে তার সাপেক্ষে কোনো একটা ভর যত গুণ হবে ওই ভ্যালুগুলাই আমার হলো কি তার আপেক্ষিক ভ্যালু। তাহলে আপেক্ষিক বলতে আমরা বুঝি যে কোনো একটা জিনিসের সাপেক্ষে অন্য একটা প্যারামিটার আমি হলো কি যদি তুলনা করে বের করি, তাহলে তার যে ভ্যালুগুলো আসে তাহলে আমরা তারে কি বলি? যে আপেক্ষিক মান বলি। তাহলে একটা পরমাণুর জন্য আমার হলো কি আপেক্ষিক ভরের আসলে দরকার কি? একটা পরমাণুর এক্সাক্ট যে ভরগুলা সেগুলা কি আমার অনেক ছোট মানের ভর থাকে, তাহলে ওইগুলা নিয়ে ক্যালকুলেশন করার চাইতে আমরা এখানে যে আইডিয়াটা আনছি যে একটা নির্দিষ্ট ভর দিয়ে আমি কি করব? সবগুলা পরমাণুর ভরগুলার হলো ভাগ দিব। ভাগ দিলে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলারে আমি আসলে নাম দিব হলো কি যে একটা পরমাণুর জন্য আপেক্ষিক পারমাণবিক ভর। এখন যেই সংখ্যাটা দিয়ে আমি ভাগ দিব এই সংখ্যাটা অবশ্যই আমার কি একটা মানে ভালো বা গ্রহণযোগ্য একটা ভ্যালু হইতে হবে, ঠিক আছে? তাহলে ওই গ্রহণযোগ্য ভ্যালুটাই আমাদের হলো কি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হলো আসছে। আমাদের 3টা স্কেল আছে, হাইড্রোজেনের স্কেল আছে, কার্বনের স্কেল আছে, অক্সিজেনের স্কেল আছে, ঠিক আছে? তাহলে আমাদের সর্বশেষ যে স্কেলটা আমাদের হলো কি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে সেটা হলো কি আমার কার্বনের যে স্কেল। এখন কার্বনের স্কেল অনুযায়ী আমাদের সংজ্ঞাটা হইতেছে হলো এরকম যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে এই জিনিসটা আসলে কেমন? যে কার্বন 12 আইসোটোপ যে পরমাণুটা আছে, যে কার্বনের অনেকগুলো আইসোটোপ থাকে, তার মধ্যে যেই আইসোটোপটার ভর হলো তোমার কি 12 ইউনিট, তাহলে ওই ইউনিট সম্পন্ন আইসোটোপটার নাম দেওয়া হয়েছে যে কার্বন 12 আইসোটোপ। তাহলে এই কার্বন 12 আইসোটোপের যে এক্সাক্ট ভর, যে অনেক ক্ষুদ্র একটা ভর, এই ভরের 1/12 অংশ, তার মানে তারা তুমি 12টা ভাগ করো, তাহলে যে একটা ভাগ হবে তার যেই ভর, এই ভরের সাপেক্ষে অন্যান্য যত পরমাণু আছে এই পরমাণুগুলো যত গুণ ভারী, ঠিক আছে? ওই ভ্যালুটারে আমরা বলবো কি ওই পরমাণুর জন্য আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমাদের সংখ্যাটা হলো কি যে কার্বন 12 আইসোটোপের যে ভর তার 1/12 অংশের তুলনায় আমার কি যে কোনো একটা পরমাণুর ভর যত গুণ ভারী তাকে আমরা কি বলবো? ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলবো, ঠিক আছে? তাহলে এখন আমাদের আসলে কি জানতে হবে? যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর আসলে কত, ঠিক আছে? তাহলে ওই ভরের ভ্যালুটা আমাদের মুখস্থ থাকতে হবে। সেটা হলো তোমার কি 1.66 tan ইনভার্স 24 গ্রাম। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর। তাহলে এটারে আমরা অবজেক্টিভের জন্য আর দুইটা টার্ম পড়বো। 1 ডালটন হলো আমার কি এই পরিমাণ ভর, এবং 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিটটা বলতেও আমরা বুঝবো হলো কি যে এই পরিমাণ ভর, ঠিক আছে? তাহলে এখন আমাদের সূত্র কি হওয়া উচিত? যে কোনো একটা পরমাণুর এক্সাক্ট ভর যেটা থাকবে, তাহলে আমি কি করব? এই যে ভ্যালুটা আছে 1.66 tan ইনভার্স 24, এটা দিয়ে কি করব? ভাগ দিব। তাহলে ভাগ দিলে আমি যেই সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাই কি হবে? একটা পরমাণুর জন্য আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? তাহলে এখানে আমার যে ফর্মুলা, তাহলে ফর্মুলাটা কি দেওয়া হলো? একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান হলো যে একটা মৌলের একটি পরমাণুর ভর এবং গ্রাম এককে, এবং নিচে হলো আমার কি ওই যে কার্বন 12 পরমাণুর 1/12 অংশের ভর 1.66 tan ইনভার্স কত? 24 গ্রাম। আচ্ছা, এখন আমরা একটা ছোট एग्जांपल যদি বলি, এখন এই एग्जांपल গুলো হলো কি যে একটা পরমাণুর ভর যদি তোমার এক্সাক্ট দিয়ে দেয়, তাহলে তুমি তার আপেক্ষিক পারমাণবিক ভর হলো কিভাবে বের করবা? তাহলে অক্সিজেন যদি আমি একটা एग्जांपल-এর জন্য নেই, তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভরের জন্য ফর্মুলা কি হবে? যে অক্সিজেনের একটি পরমাণুর ভর আর নিচে আমার কি হবে? যে কার্বন 12 এর ভরে তোমার কি 1/12 অংশের ভর। তাহলে উপরেরটা তোমার হলো কি যে 2.656 tan ইনভার্স 23, এটা তোমার হলো দেওয়া থাকবে, আর নিচের যে ভ্যালু এটা তো আমি জানি। তাহলে ভাগ দিলে আমার যে মানটা আসবে 15.99 বা হলো 16। তাহলে এই ভ্যালুটাই হলো তোমার কি একটা অক্সিজেনের জন্য আমার কি আপেক্ষিক পারমাণবিক ভর। এখন যেহেতু দুইটাই আমার কি একই ধরনের একক, তাহলে তোমার কি কাটাকাটি করলে কোনো একক থাকে না। এই কারণে এখানে অবজেক্টিভের জন্য একটা সুন্দর পয়েন্ট যে আপেক্ষিক পারমাণবিক ভরের আমার কোনো কি নাই, একক হলো থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা এই ওয়েতে আসলে কি একটা যে কোনো পরমাণুর জন্য আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। এখন এখানে আমাদের আসলে এই ভ্যালুটাই মুখস্থ থাকতে হবে, আর বাকিগুলো আসলে তুমি নরমালি কনসেপ্ট পড়লেও আসলে কি বুঝে যাবে।
আচ্ছা, এখন এই পারমাণবিক ভর যেগুলো আমরা এই প্রসেসে বের করলাম, এটা ছাড়াও আমরা আরেকটা ওয়েতে বের করতে পারি। এটা হলো কি যে ধরো একটা পরমাণুর যখন একাধিক পরিমাণ আইসোটোপ থাকে, এখন আইসোটোপ জিনিসটা কিরকম ছিল যে তার প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর হলো ভিন্ন ভিন্ন। তাহলে তুমি আসলে কোন ভরটা নিবা, তাহলে তার পারমাণবিক ভর নির্ণয়ের সময় কি আমার একটা ঝামেলা তৈরি হবে যে আমি একটা আইসোটোপের ধরো ধরো যে একটা পরমাণুর জন্য তিনটা আইসোটোপ আছে, একটার ভর হলো 1, একটার ভর 2, একটার ভর 3। তাহলে তুমি ওই মৌলের পারমাণবিক ভর আসলে কত বলবা, 1 বলবা, 2 বলবা না 3 বলবা, কারণ সবগুলাই তো আমার কি এক্সিস্ট করতেছে। তাহলে ওই ঝামেলাটার জন্য আমরা আরেকটা প্রসেস নিয়ে আসছি, যেখানে হলো কি যে একাধিক আইসোটোপ যদি থাকে তাহলে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর আসলে আমরা কিভাবে বের করব, ঠিক আছে। তাহলে তার জন্য আমার ফর্মুলাটা হলো এরকম যে এক একটা আইসোটোপের অবশ্যই প্রকৃতিতে পাওয়ার পরিমাণ কি হয় না, সমান হয় না। কারো 10%, 20%, 30% বা তার যতগুলো আইসোটোপ আছে সবগুলাই মিলায় ধরো যে আমি 100% যদি বলি, তাহলে আমার কি যে এক একটা আইসোটোপের আমার কি পার্সেন্টেজটা হলো তোমার কি ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তাহলে আমি যদি এক একটা আইসোটোপের পার্সেন্টেজ গুলা জানি, তাহলে তাদের সাথে আমি ইউজ করে আমি কি করতে পারবো, তার আপেক্ষিক পারমাণবিক ভরটা হলো নিয়ে আসতে পারবো। বা এইটা হলো এক কথায় তোমার হলো কি যে পারমাণবিক ভরগুলোর একটা গড় ভ্যালুর মতো আর কি, ঠিক আছে। তাহলে এটার ফর্মুলাটা হলো যে প্রতিটা আইসোটোপের যেই ভর, ঠিক আছে, প্রতিটা আইসোটোপের ভর এবং তাদের যে ইন্ডিভিজুয়াল শতকরা পরিমাণ, এই শতকরা পরিমাণগুলাই আসলে আমি কি করব, গুণ দিব, এবং গুণ দিয়ে হলো প্রত্যেকটারে আমি কি করব, সাম করব। তার মানে তোমার যদি 10টা আইসোটোপ থাকে, তাহলে প্রত্যেকটা আইসোটোপের ভর এবং তাদের শতকরা পরিমাণ গুণ দিয়ে আমি কি সবগুলা যোগ দিব। দেন হলো আমি কি 100 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে আমার সংখ্যাটা তোমার কি প্রকাশ করবে, ওইটার হলো আপেক্ষিক পারমাণবিক ভর হলো প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল একটু পড়ি, তাহলে ধরো যে ঘটনাটা বুঝবো। তাহলে আমার অক্সিজেনের 3টা আইসোটোপ বলা আছে, যার একটার ভর হলো 16, একটার ভর হলো 17, একটার ভর হলো তোমার কি 18, ঠিক আছে। তাহলে এই 16, 17, 18 এই জিনিসগুলা তুমি আসলে কি আপেক্ষিক পারমাণবিক ভর, একটু আগে আমরা যেটা বলে আসছি সেই জিনিসটা বলতে পারো, অথবা তুমি 16 AMU, 17 AMU, 18 AMU এক্সাক্ট ভর বললে আসলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি হবে, এই যে প্রত্যেকটার ভর 16, 17, 18 ইন্ডিভিজুয়াল তিনটার 3 রকম ভর, তাহলে 3 রকম তো আর আমি আপেক্ষিক পারমাণবিক ভর সার্বজনীন ভাবে বলবো না। তাহলে আমার দরকার কি যে একদম একটা পারমাণবিক ভরের ভ্যালু যেটা আমি কি সবসময় হলো কি জেনারেল ভাবে ইউজ করব। তাহলে আমাদের ফর্মুলাতে যেটা বলছি যে প্রত্যেকটার যেই ভর এবং প্রত্যেকটার যে পার্সেন্টেজ, এই জিনিসগুলো আমরা গুণ দিব, যে 16 ইনটু আমার কি 99.76, তারপর আমার যোগ হবে কি 17 যেটা আছে, এই 17 সাথে কি 0.037, তাহলে 17 ইনটু 0.037। তারপর যদি আমরা হলো আবার কি যে এই 18 যেটা আছে, এই 18 যদি আমরা কি আবার এটার সাথে গুণ দেই 0.024, এবং এটার যদি আমি আবার কি 100 দিয়ে ভাগ দেই, তাহলে এই ভ্যালুটা আসলে কি আসবে, মানে 16 পয়েন্ট ধরো যে সামান্য একটু বেশি আসলো, ঠিক আছে। এবং এটার আমরা তখন মানে অলমোস্ট হলো ধরো যে 16 আসলে বলতে পারবো, ঠিক আছে। মানে আমাদের 16টারই তো আসলে কি পার্সেন্টেজ অনেক বেশি না, তাহলে বাকিগুলো আসলে তুমি যোগ দিয়ে বের করলে দেখবে যে 16 পয়েন্ট সামথিং আসবে, ওই ভ্যালু আসলে আমরা কি নরমালি 16 এর মতো হলো লিখি আর কি, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে হলো আমাদের কি যে কোনো একটা মৌলের জন্য বিভিন্ন আইসোটোপের যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা এই প্রসেসে তাদের কি বের করতে পারি, এই আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা হলো বের করতে পারি। তাহলে তোমাদের প্রশ্নে যেরকম ভাবে ডাক বলা থাকবে ওইভাবে আসলে আমরা কি করব, আপেক্ষিক পারমাণবিক ভরটা হলো নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের ছোটখাটো বেশ কিছু টপিক, যেমন হলো তোমার ফার্স্টে আমরা যদি বলি আইসোটোপ, তাহলে আইসোটোপ জিনিসটা কি ছিল, যে এই আইসো কথাটার পরে আমার যে ওয়ার্ড গুলা থাকে বা একদম লাস্টে যেই তোমার হলো মানে বর্ণটা থাকে, ওই জিনিসটা ধরে আমরা আসলে মনে রাখি। মানে আইসো জিনিসটার মানে হলো কি যে তোমার সেম বা একই, আমরা যেই জিনিসটারে বলি আইসোটোপ বলতে দুইটা পরমাণু বা মৌলের মধ্যে আমার যদি কি থাকে, প্রোটন সংখ্যা হলো সেম থাকে, তাহলে এদের আমরা কি বলবো, আইসোটোপ বলবো। তো প্রোটন সংখ্যা যদি সেম হয়, তাহলে বাকি সবই আসলে তোমার কি হবে, ভিন্ন ভিন্নই হবে। যে ভর সংখ্যা হলো ভিন্ন, ঠিক আছে। তারপর তোমার হলো কি নিউট্রন সংখ্যা হলো ভিন্ন, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমার কি হবে, ভিন্ন হবে। মানে ভর ভিন্ন হইলে তুমি কি প্রোটন যদি ভর থেকে বিয়োগ দাও, তাহলেই তো কি নিউট্রন পাওয়া, নিউট্রন এমনিতেই কি হবে, ভিন্নই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি যে অক্সিজেনের আইসোটোপ আছে ধরো 3টা, তাহলে 3টারই তোমার প্রোটন সংখ্যা হলো কত, 8 8 8, কিন্তু ভর সংখ্যা হলো কি একটা 16, একটা 17, একটা 18, যেটা আমরা একটু আগে ম্যাথেও পড়ে আসছি। ক্লোরিনের আমার হলো কি আছে হলো দুইটা, একটা হলো 35 এবং হলো কি 37।
যে জিনিসটারই যে পার্সেন্টেজ করলে আমরা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ধরো যেটা পড়ি যে 35.5, বুঝছো? তাহলে এক্স্যাক্টলি কিন্তু আর 35.5 না, এখানে কিন্তু সুন্দর একটা কোশ্চেন আসছে। ধরো যে আমার যদি কখনো জিজ্ঞেস করা হয় যে ক্লোরিনের নিউট্রন সংখ্যা কত, তাহলে তুমি যদি এখানে ভগ্নাংশ ধরে করো যে 35.5 মাইনাস 17, তাহলে নিউট্রন সংখ্যা তো আর ভগ্নাংশ হয় না। তাহলে তখন আমাদের হলো আইসোটোপ উল্লেখ করে বলতে হয়। যদি 35 আইসোটোপের কথা বলি তাহলে তার নিউট্রন সংখ্যা হবে তোমার কত, 18। আর যদি 37 এরটা বলি তাহলে তোমার কত হবে, 20। ঠিক আছে। এরপরে হাইড্রোজেন, হাইড্রোজেনের আমার কয়টা আইসোটোপ আছে, 3টা আইসোটোপ আছে। ঠিক আছে, হাইড্রোজেনের 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। তাহলে হাইড্রোজেনের 2 বিশিষ্ট যে আইসোটোপ এটা আমরা বলি ডিউটেরিয়াম, এবং 3 বিশিষ্ট যেটা সেটা বলি হলো আমরা কি, ট্রিটিয়াম। তাহলে তার জন্য প্রোটন সংখ্যা হলো 1, ভর হলো 2। এটার জন্য প্রোটন সংখ্যা 1, ভর হলো কত, 3। মানে এই ডি এর একটা ছোট অবজেক্টিভ মনে রাখতে পারো যে D2O মানে H2O যেরকম হলো কি পানি থাকে, এই D2O-টারে আমরা পানি বলি, তবে এটারে বলি হলো আমরা ভারী ভারী পানি আর কি। মানে ভর যেহেতু আমার একটু বেশি, এটা তোমাদের প্রায়ই হইলো এমসিকিউ হইলো আসবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই ছিল হলো আইসোটোপ নিয়ে কথাবার্তা। এরপর আমরা যদি যাই আমাদের হলো আইসোটোন, তাহলে এখানেও সেম যে আমাদের কি লাস্টে যে ন আছে এটা দিয়ে মনে রাখবো যে আমার কি নিউট্রন সংখ্যা সেম। তাহলে নিউট্রন সেম মানে আমার কি বাকি সব ভিন্ন, প্রোটনও ভিন্ন, আবার হলো কি ভরও হলো আমার কি ভিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের ফসফরাস এবং হলো আমার কি সালফার, এদের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ফসফরাসের ভর হলো 31, প্রোটন হলো কত, 15। তাহলে এটা যদি আমি বিয়োগ দেই তাহলে আমি কি পাবো, নিউট্রন সংখ্যা হলো আমার কি 16। এরপরে আমি কি 32 হলো সালফারের ভর, প্রোটন সংখ্যা হলো কত, 16। তাহলে আমাদের নিউট্রন সংখ্যাও কি আসবে, 16 আসবে। তাহলে এরা হলো কি পরস্পর আইসোটোন। এরপর পটাশিয়াম আর হলো ক্যালসিয়াম, এদের ক্ষেত্রেও সেম, এখানেও নিউট্রন সংখ্যা হলো 20টা, আর 20 × 40, এখানেও আমার নিউট্রন সংখ্যা হলো কয়টা, 20টা। তাহলে এরকম হলো যে তোমাদের অবজেক্টিভ দিলে তোমরা হলো গয়না গয়না বসাবা, প্রোটন সংখ্যাগুলো হলো উজ্জ্বল রাখবে। আমাদের প্রোটন সংখ্যাগুলো কি এমনিতেই মুখস্থ থাকতে হবে। ভরগুলো নরমালি হলো দিয়ে দেয়, কারণ বিভিন্ন আইসোটোপ থাকে, তুমি কোন ভর হলো ইউজ করতে চাইতেছো এটা তোমার না বলে দিলে তো আর তুমি কি নিউট্রন সংখ্যা আসলে বলতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো আমাদের কি যে আইসো বার। তাহলে আইসো বারের ক্ষেত্রে কি হবে, বার জিনিসটা তুমি ভরের সাথে মিলাই একটু মনে রাখতে পারো যে ভর হইলো আমার সেম হবে, তাহলে প্রোটন আর নিউট্রন কি হবে আমার ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা টার্ম হলো যে আর্গন, আর হলো ধরো যে ক্যালসিয়াম। এখন আর্গনের হলো কি প্রোটন সংখ্যা 18, তার একটা ভর আছে হলো কত, 40। ক্যালসিয়ামের হলো আমার কি প্রোটন সংখ্যা 20, ভর আছে হলো তোমার কত, 40। তাহলে দুইটা যেহেতু আমার কি 40 40 তোমার হলো কি মিলা যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা এদের কি বলবো, আইসো বার বলবো। ঠিক আছে, মানে আইসো বার গুলো আসলে তোমার কিভাবে উৎপন্ন হয় এর একটা ছোট টার্ম আমি বলি, পরে আমরা আবার এইগুলা লেকচারে পাবো তেজস্ক্রিয়তায়। যে বিটা রশ্মি যখন নির্গত হয় তখন ধরো যে আইসোবার উৎপন্ন হয়। ঠিক আছে, মানে আইসোবার হইতে হইলেই যে বিটার ঈশ্বরী নির্গত হইতে হবে এমন না, মানে বিটা যে জায়গায় নির্গত হয় ওই জায়গার মধ্যে আমার কি যে আইসোবার জিনিসটা হলো উৎপন্ন হয়। আমরা পরে তেজস্ক্রিয়তা পড়ার সময় এই জিনিসটা আবার এক্সাম্পল সহ দেখবো। এখানে তুমি জাস্ট এক্সাম্পলের বা পয়েন্টার টু লিখে রাখতে পারো। আচ্ছা এরপরে আমাদের একটা পয়েন্ট হলো যে আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক কাঠামো। তাহলে এই ক্ষেত্রে আমরা হলো কি যে আইসো কি জিনিসটা, ইলেকট্রন জিনিসটা হলো সেম। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান, এগুলো হলো কি তুমি একটা আয়ন দেখ, ক্যাটায়ন অ্যানায়ন পরমাণু সবগুলার কি করবা, জাস্ট ইলেকট্রন গুণে গুণে হলো বসাবা। যেমন ধরো আমরা আইসো ইলেকট্রন কি বলতে পারি, ধরো অক্সিজেন 2-, নাইট্রোজেন 3-। তাহলে এই দুইটার মধ্যে আমার ইলেকট্রন সংখ্যা হলো কত, ধরো এইটারও 8টা, এটারও আমার কয়টা, 8টা। ঠিক আছে, কারণ অলরেডি দুইটা ইলেকট্রন নিচে, সে 3টা নিচে, তাহলে এই দুইটার আমি কি একটা আইসো ইলেকট্রন বলতে পারি। তারপর ধরো তোমার হইলো পটাশিয়াম প্লাস, ক্যালসিয়ামের 2+, তাহলে এইগুলা হলো তোমার কি আবার এক একটা আইসো ইলেকট্রন। বা তুমি মৌল দিয়ে বললে ধরো শুধু পটাশিয়াম বললাম আর ক্যালসিয়ামের একটা প্লাস বললাম, তাহলে এদের ক্ষেত্রে আমার কি প্রোটন সংখ্যা সরি ইলেকট্রন সংখ্যা কি হবে, সমান সমান হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের হলো কি আইসো ইলেকট্রনের মধ্যে পড়ে। এখন আইসো ইলেকট্রনটা ধরো তুমি এই কি বলে আয়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন মৌল সবগুলোর জন্যই বলতে পারবো। মোট কথা হলো যে দুইটা জিনিসের মধ্যে আমার যদি কি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে আমরা তাদের কি বলবো, আইসো ইলেকট্রন বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন লাস্ট আরেকটা ছোট জিনিস, সেটা হচ্ছে যে আইসো স্টার।
এখন আইসোস্টার জিনিসটা হলো মানে তুমি যদি মৌলের পরে একটু যৌগের পর্যায়ে চলে যাও, ঠিক আছে, তাহলে ওই জিনিসটারে আমরা একটু তুলনা করার জন্য আইসোস্টার একটা টার্ম নিয়ে আসছি। এটা হইতেছে কি যে একটা অণুর মধ্যে অথবা কোনো আয়ন হলেও আমার সমস্যা নাই, মানে অণু বা হলো আয়ন যৌগমূলক যেগুলা থাকে ওই জিনিসগুলা, ঠিক আছে, তাদের পরমাণুর সংখ্যা, তার মানে একটা অণুর মধ্যে কি অনেকগুলা পরমাণু থাকে, বা আয়ন বলতে আমরা যে যৌগমূলক বুঝাইতেছি আর কি, ওই যৌগমূলকে কি আমার অনেকগুলা পরমাণু থাকে, তাহলে ওই পরমাণুর সংখ্যা এবং যে টোটাল ইলেকট্রন সংখ্যা ওই অণুর ভিতরে, মানে অণুর মধ্যে যতগুলা পরমাণু, পরমাণুর মধ্যে যতগুলা ইলেকট্রন, সবকিছুর যে যোগফল, এই দুইটা জিনিস কি হইতে হবে আমার সেম হইতে হবে, তাইলে আমরা এই জিনিসটা বলতে পারবো হলো কি যে আইসোস্টার। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ছোট ছোট এক্সাম্পল একটু লিখে রাখছি, সেটা হলো যে CO2 আর N2O, তাহলে এদের সবারই পরমাণু সংখ্যা হলো কয়টা, কার্বন একটা, অক্সিজেন দুইটা, তাহলে তিনটা পরমাণু। এনেও আমার কি নাইট্রোজেন দুইটা, অক্সিজেন একটা, কয়টা, তিনটা পরমাণুর সংখ্যা, তাহলে পরমাণু পরমাণু হলো কি আমার সেম হলো। এখন ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা তুমি হিসাব করবে আসলে কি যে কার্বনের মধ্যে ইলেকট্রন হলো আমার কয়টা, ধরো যে 6টা, আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রন কয়টা, 8টা, ইনটু আমার কত 2, তাহলে আমার টোটাল হইলো কয়টা 22টা ইলেকট্রন। এখন N2 এর মধ্যে যদি আমি বলি তাহলে কি হবে যে নাইট্রোজেনের হলো 7টা করে ইলেকট্রন, তাহলে 7 ইনটু 2 প্লাস হলো তোমার কত 8, তাহলে এখানে আমার কত ওই 22টা পরিমাণ ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের CO2 এবং N2O এবং এই দুইটার সংখ্যাই হলো তোমার কি ইলেকট্রনের জন্য সেম সেম, তাহলে এদের আমরা কি বলবো ওই আইসোস্টার বলবো। এরপরে CO3 2 মাইনাস এবং NO3 মাইনাস, এই দুইটার মধ্যে আমি যদি পরমাণুর সংখ্যা বলি, তাহলে একটা কার্বন, তিনটা অক্সিজেন, তাহলে এখানে আমার কয়টা 4টা পরমাণু, এবং একটা নাইট্রোজেন, তিনটা অক্সিজেন, এখানে আমার কয়টা 4টা পরমাণু। এবং আমরা যদি ইলেকট্রন সংখ্যাটা গুনি তাহলেও কি হবে, কার্বনের জন্য ইলেকট্রন হলো আমার কয়টা 6টা, অক্সিজেনের জন্য 8টা, ইনটু কয়টা আছে আমার 3টা, আর দুইটা মাইনাসের মানে হলো যে দুইটা ইলেকট্রন সে আমার কি যে এক্সট্রা হলো নিয়ে রাখছে, তাহলে তার টোটাল ইলেকট্রন সংখ্যা হলো এই, যেটা আমরা বের করলে কত আসবে 24, 30, 32টা। ঠিক আছে, আচ্ছা এখন এইটা যদি আমরা বের করি তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো কত 7, অক্সিজেনের হলো তোমার কত 8 ইনটু কত 3, এবং প্লাস হলো তোমার কত একটা ইলেকট্রন, তাহলে 7 আর 1 হলো 8, আর 4 8 কত আমার 32, তাহলে এইখানেও কত আসলো 32 আসলো। তাহলে CO3 2 মাইনাস এবং কি আমার NO3 মাইনাস, এই দুইটারই আমার হলো কি যে টোটাল যে ইলেকট্রন সংখ্যা আছে এটাও কত 32 32 মিলতেছে, এবং তাদের যে পরমাণুর সংখ্যা এনে 4টা, এনে টোটাল কয়টা 4টা, তাহলে এটাও আমার কি সেম হইতেছে। তাহলে আমরা হলো যে একটা যৌগমূলক বা আয়ন হোক অথবা মৌল হোক, ঠিক আছে, এদের মধ্যে যদি টোটাল পরমাণুর সংখ্যা সেম হয় এবং টোটাল ইলেকট্রন সংখ্যা সেম হয়, তাইলে এদের আমরা কি বলতে পারবো আইসোস্টার বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইগুলা নিয়েই আমাদের মোটামুটি এই জায়গায় আলোচনাটা ছিল। আমরা পরবর্তীতে হলো এই তেজস্ক্রিয়তা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা, মানে এই তেজস্ক্রিয়তার পার্টটা আমাদের মোটামুটি এমসিকিউ এর জন্যই আসলে ইম্পর্টেন্ট বেশি, সিকিউ খুব একটা আসবে না, তবে এমসিকিউ আমাদের মোটামুটি ভালো পরিমাণে আসে। তাহলে এই জিনিসটা আমরা হলো কি দুইটা পার্টে একটু ভাগ করব, যে একটা হইতেছে আমার কি তেজস্ক্রিয়তার কারণে রশ্মি নির্গমন, এবং আরেকটা হইতেছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া। ঠিক আছে, এই দুইটা পার্টে মেইনলি আমাদের এই তেজস্ক্রিয়তা টপিকটা আমরা পড়বো। আচ্ছা, আমাদের প্রথম যে টপিকটা আমরা যদি রশ্মি নির্গমন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন আমাদের কি কি রশ্মি আসলে এখানে থাকবে, আমাদের তেজস্ক্রিয় বলতে আমরা আসলে কি বুঝি যে 82 উপরের যে পারমাণবিক মৌলগুলো আছে সেগুলারে আমরা আসলে মূলত কি আমাদের তেজস্ক্রিয় মৌল হলো বলে থাকি। ঠিক আছে, তার মানে 82 প্লাস পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তাহলে এরা হলো আমার কি তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, তাহলে এই সকল রশ্মি থেকে আমার হলো কি যে তোমার এই সকল তেজস্ক্রিয় পরমাণু থেকে আমাদের যে রশ্মিগুলো নির্গত হয় সেই রশ্মিগুলো আমরা বলি কি তেজস্ক্রিয় রশ্মি। তাহলে এই তেজস্ক্রিয় পদার্থ হইতে
আমাদের হলো বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, সেগুলো হইতেছে আমার আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি। আমাদের এই তিনটা রশ্মি নিয়ে আলোচনা আছে। এবং এই বিটা রশ্মির একটা হলো আমার কি, যে প্রতিকণা থাকে, সেটা আমরা বলি হলো পজিট্রন। ঠিক আছে, আমরা ওই জিনিসটাও পরে একটু দেখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি আমাদের একটা একটা শুরু করি, তাহলে আমাদের প্রথম যেটা আমাদের সূত্র কি, যে আলফা রশ্মি নির্গমন। এখন আলফা রশ্মি কি জিনিস সেটা আমরা একদম প্রথম লেকচারে আমরা একটু পড়ছিলাম, যে আলফা রশ্মি হইতেছে আমার কি, যে হিলিয়াম পরমাণু থেকে দূরে ইলেকট্রন নিয়ে নিলে যে পরমাণুটা অবশিষ্ট থাকে বা নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে, সেটাই কি ছিল, যে আলফা রশ্মি। তাহলে হিলিয়াম 242+, এটা হলো আমার কি, যে আলফা রশ্মির হলো প্রতীক। এখন কথা হইতেছে আমাদের এই আলফা রশ্মি নির্গত হইলে আসলে কি হয়। তাহলে আলফা রশ্মির মধ্যে আমাদের কি থাকে, যে দুইটা হলো আমার প্রোটন থাকে এবং চারটা কি থাকে, আমার ভর থাকে। এখন এই চার্জ সংখ্যাগুলো আমাদের আসলে বিক্রিয়াতে হলো ব্যালেন্স করা লাগে না, এই কারণে চার্জটা আমরা আসলে উপরে আর কখনোই লিখবো না, চার্জ ব্যালেন্স দরকার নেই আর কি। ঠিক আছে। আচ্ছা তার মানে আমার জিনিসটা হলো কি, যে একটা পরমাণু থেকে যদি আমার কি হয়, আলফা রশ্মি নির্গত হয়, তাহলে এই পরমাণু থেকে আমার কি বের হইলো, আসলে দুইটা প্রোটন বের হয়ে গেল এবং চারটা কি আমার ভর বের হয়ে গেল। তাহলে আলফা রশ্মি নির্গত হলে আমরা সোজা কথায় বলবো যে দুইটা প্রোটন হলো হ্রাস পায় এবং চারটা কি পরিমাণ হ্রাস পায়, ভর হলো হ্রাস পায়। তাহলে এটা ধরো যদি তোমার 20 আর এটা ধরো যে 40 যদি থাকে, তাহলে একটা আলফা রশ্মি বের হইলে এটার সংখ্যাটা কি হবে, ধরো এ তো আর থাকবে না, প্রোটন যেহেতু চেঞ্জ হবে, 20 থেকে হবে তোমার কত 18, এবং এই 40 থেকে হবে তোমার কত 36। ঠিক আছে। তাহলে তার যদি 24 বলি, তাহলে আমরা হলো কি, যে উপরেরটা থেকে হলো সরি নিচেরটা থেকে নিচেরটা বিয়োগ দিব এবং উপরেরটা থেকে উপরেরটা হলো বিয়োগ দিব। ঠিক আছে। তাহলে বিয়োগ দিলে যে রেজাল্ট দুটো আমরা পাবো, এই রেজাল্ট দুটাই হইতেছে তোমার কি, যে আলফা কণা নিঃসরণের পরে আমার কি বিক্রিয়ক। তাহলে এইখানে হলো আমরা এক লাইনে যদি বলি, তাহলে আলফা কণা নিঃসরিত হইলে আমাদের প্রোটন হইলো তোমার কি 2 হ্রাস পায় এবং ভর যেটা বা হলো আমাদের এ, সেটা হলো আমার হ্রাস পায় কত একক, 4 একক। ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখানে একটা ছোট সাইকেল একটু পড়ে রাখতে পারি। সাইকেলটা হইতেছে আমাদের ধরো একদম ইউরেনিয়াম থেকে যদি আমার কি আলফা রশ্মি বের হওয়া শুরু করে, তাহলে আমাদের কোন মৌল পর্যন্ত আসলে যায়। তাহলে আমরা ধরো ইউরেনিয়ামের 238 থেকে যদি আমি শুরু করি এবং তার পারমাণবিক সংখ্যা হলো 92, যেহেতু সে আমার কি, যে 82+ পরমাণু, তাহলে আমার কি হবে, সে একটা তেজস্ক্রিয় মৌল হবে। তাহলে এই তেজস্ক্রিয় মৌল থেকে আমার কি হবে, আলফা রশ্মি নির্গমন হবে। তাহলে এখান থেকে যদি একটা আলফা রশ্মি বের হয়, তাহলে কি হবে, এই 92 হবে তোমার কি 90, এবং এই 238 কি হবে 234। তাহলে এই মৌলটা হবে থোরিয়াম এবং সেটা হবে কি 234। এখন এটা এখনো তোমার কি তেজস্ক্রিয় আছে, তাহলে সে কি করবে, আরেকটা আলফা রশ্মি নির্গত করবে। তাহলে তখন তৈরি হয় হলো রেডিয়াম। রেডিয়াম হলো তোমার কি 88 এবং উপরে কি হবে 230। আচ্ছা এরপরে কি হবে, আরেকটা রশ্মি নির্গত হবে, তাহলে তখন আমরা বলবো সেটা হলো কি রেডন, সেটা হলো কি 86 এবং এটা হলো 226। আচ্ছা তাহলে এরপরে আরো নির্গত হবে, তাহলে আরেকটা নির্গত হলে কি হবে, এটা হবে কি 84 এবং এটা হবে 222 এবং এটা হবে পোলেনিয়াম। তারপর হলো তোমার লাস্ট একটা, যে 82 যদি আরেকটা আলফা রশ্মি বের হয় এবং এটা তোমার কত হবে 118 এবং এটা হবে কি লেড বা প্লাম্বাম। তাহলে এই 82 তে পৌঁছানোর পর সে কি হবে, স্টেবিলিটি হয়ে যাবে বা তোমার স্থিতিশীল মৌল হয়ে যাবে, আর তেজস্ক্রিয় মৌল থাকবে না। তাহলে এই পুরো সাইকেলটা তোমরা আসলে মনে রাখতে পারো, এটা অবজেক্টিভে বেশ ভালো পরিমাণেই আসে। যে ইউরেনিয়াম থেকে একটা বের হলে কি হয় থোরিয়াম, থোরিয়াম থেকে গেলে হয় একটা রেডিয়াম, তারপর হয় রেডন, তারপর পোলেনিয়াম, তারপর হলো কি তোমার প্লাম্বাম। এখন তুমি প্রথমটা যদি মনে রাখতে পারো, তাহলে তুমি কি সবগুলা আসলে এমনিতেই মনে রাখতে পারো। মানে প্রথম দুইটা সংখ্যা যদি মুখস্থ থাকে, যে 92 আর 238, অথবা প্রশ্নে যদি তোমার সংখ্যা দিয়ে দেয়, তাহলে আমার কি কোন পারমাণবিক সংখ্যার জন্য কোন মৌল, এগুলা একটু কি আমার মনে রাখতে পারলে আমরা অবজেক্টিভ গুলা কি সহজেই হলো দাগাইতে পারবো। ঠিক আছে।
তাহলে আমাদের আলফা রশ্মির জন্য এই কয়েকটা টার্মই আসলে বলা ছিল যে আলফা রশ্মি যদি নির্গত হয় তাহলে আমার কি প্রোটন দুইটা হ্রাস পাবে এবং হলো কি ভর হ্রাস পাবে কত 4। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যে আর রশ্মিটা থাকবে সেটা হইতেছে আমার কি যে বিটা রশ্মি। আচ্ছা, তাহলে বিটা রশ্মির পরিচয় আমরা আসলে যেভাবে দিব যে বিটা রশ্মি আমার মোট কথা হলো যে একটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে বিটা রশ্মিটা আসলে কিভাবে তৈরি হয় সেটার কনসেপ্টটা হইতেছে আমাদের যে নিউট্রন থাকে, এই নিউট্রন যদি ভাঙে তাহলে এই নিউট্রন ভাঙলে একটা প্রোটন আর একটা আমার কি ইলেকট্রন তৈরি করে আর কি, ঠিক আছে। এটা হলো তোমার তেজস্ক্রিয়তা থাকার কারণে নিউট্রনটা কি হয় অস্থিতিশীল হওয়ার কারণে সে হলো কি ভাঙে, তাহলে ভাঙলে একটা কি হয় প্রোটন আর একটা ইলেকট্রনে ব্যালেন্স করা যায়। তো এই ব্যালেন্সটা আমরা একটু এভাবে দেখতে পারি যে নিউট্রনের তোমার হলো কি প্রোটন সংখ্যা হলো 0, তার আপেক্ষিক ভর হলো 1 এবং চার্জ হলো কি আমার 0। তাহলে এই প্রোটনের জন্য প্রোটন সংখ্যা কত 1, তার জন্য মাস হলো 1 এবং চার্জ হলো কি পজিটিভ 1। আর ইলেকট্রনের প্রতীক আমরা হলো কি জানি যে ইলেকট্রনের জন্য প্রোটনের হলো আমরা বলি যে ঘাটতি আছে, তাহলে এখানে আমরা কি লিখি -1, তার চার্জ হলো -1 এবং আপেক্ষিক ভর হলো তোমার কি 0, ঠিক আছে। তাহলে এখন তুমি দুইটা জিনিস আসলে ব্যালেন্স করতে পারবা যে +1 আর -1 দুইটা যোগ দিলে আমার কি এই 0, 1 আর 0 আমার যোগ দিলে কি এই 1 এবং এই যে 0 আছে সেটা হলো কি যে ইলেকট্রনের -1 আর প্রোটনের +1 আমরা যদি যোগ দেই তাহলে কি হবে একটা নিউট্রন হলো তোমার নিউট্রনের যে চার্জিং সেটা হলো কি ব্যালেন্স হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে আমরা যেটা আসলে বুঝবো সেটা হইতেছে এই যে ইলেকট্রনটা আমার হলো তৈরি হলো, এই ইলেকট্রনটাই আমার মূলত এই জায়গার কি বিটা রশ্মি, ঠিক আছে। তাহলে মোট কথা আমরা বিটা রশ্মি বলতেই আসলে বুঝবো এটা একটা কি আমার ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমাদের নিউট্রন যখন একটা জায়গায় থাকে সেটা ভাঙলে কি হয় একটা প্রোটন হয় এবং একটা ইলেকট্রন হয়, ইলেকট্রনটা আমার কি করে বিটা রশ্মি আকারে নির্গত হয়। আচ্ছা, এখন আসলে নির্গত হলে কি ঘটে এই জিনিসটা যদি আমরা একটু দেখি তাহলে দেখো যে কোনো একটা জায়গায় আগে একটা কি ছিল নিউট্রন ছিল, তাহলে বিটা রশ্মির ঘটনা ঘটার পরে এখন কি হইলো ওই জায়গার মধ্যে সে একটা প্রোটন রেখে গেল এবং বিটা রশ্মিটা আমার কি নির্গমন করলো। তাহলে আগে তো আমার কোনো কি ছিল না, প্রোটন তো আসলে ছিল না, পরে ওই জায়গায় একটা কি তৈরি হয়েছে প্রোটন তৈরি হয়েছে, এবং দুজনের ভর তো আমার আবার কি সেমই আছে না। তাহলে আগে এই জায়গায় শুধু একটা নিউট্রন ছিল, এখন এই জায়গায় কি আমার একটা কি আছে প্রোটন আছে, আর এটা তো কি হয়ে গেছে নির্গত হয়ে গেছে। তাহলে এইখানে আমি আসলে কি বলতে পারি যে একটা বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে আমাদের কি যে প্রোটন হইলো 1 বৃদ্ধি পায়, এবং আরেকটা পয়েন্ট আমরা কি ভরের দিক থেকে কি হয় তারও 1 ছিল প্রোটনেরও ভর 1, তাহলে ভর আমার হইলো কি থাকে সেম থাকে। এই দুইটা পয়েন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট যে আলফা রশ্মির ক্ষেত্রে আমার কি 2 হলো প্রোটন কমছে ভর কমছে 4, আর বিটা রশ্মির ক্ষেত্রে আমার হলো কি প্রোটন হলো 1 বাড়বে আর ভর হলো তোমার কি সেমই থাকবে, ঠিক আছে। তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখতে পারলে আসলে খুব ইজি। তাহলে আমরা ধরো যে র্যান্ডম একটা পরমাণু যদি নেই, সাপোজ ধরো সোডিয়ামই বললাম, যদিও এটার থেকে বিটা রশ্মি নির্গমন হয় না, ধরো বিটা যদি আমি বলি যে নির্গমন হয়েছে তাহলে সোডিয়ামের কত 11 আর 23, তাহলে এই সোডিয়ামের 23 আমার কি সেম থাকবে, আর এই 11টা কি হবে 1 বৃদ্ধি পায় কি হবে 12, তাহলে আমাদের কি 12 হবে আর এটা কি হবে 23 হবে, এবং উৎপন্ন তোমার করবে কি যে ম্যাগনেসিয়াম। বুঝতে পারছো? তাহলে যে এই জিনিসটা আমরা আগে একটা লেকচারে বলছিলাম যে আমাদের বিটা রশ্মি যদি নির্গমন হয়, দেখো প্রোটনটা শুধু 1 বাড়ছে, ভর জিনিসটা কি আছে সেম আছে না, তাহলে এরা পরস্পর তখন কি হবে আইসো বার হয়ে যাবে না। তাহলে আমরা এটাই বলছিলাম যে বিটা রশ্মি নির্গমন হইলে আমার কি হয় আইসো বার হইলো তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমাদের বিটা রশ্মির জন্য আমাদের মেইন পয়েন্ট হলো এই দুইটাই যে প্রোটন হইলো 1 বৃদ্ধি পায় এবং ভর হইলো তোমার কি থাকবে সেম থাকবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এনে কথাবার্তা। অথবা এখন আমরা যদি এটা সমীকরণ দিয়ে আসলে মিলাই লিখতে চাই তাহলে আসলে কিরকম হবে দেখো, ধরো আমরা যদি এনে সোডিয়াম বসাই তাহলে এখানে হলো 11, এখানে হলো কি 23, এখন ডান দিকে আমি ধরো যে এই জিনিসটা আননোন আর এখানে আমি ধরলাম হলো বিটা, তাহলে বিটার আমরা প্রতীক হলো কি বললাম নিচে হলো -1 উপরে হলো কি 0, আর চার্জ গুলো আমরা ব্যালেন্স করা লাগে না, এটা ধরো আমরা শুরুতেই বলছিলাম যে চার্জ গুলো ব্যালেন্স নিয়ে কখনো কিছু বলা হয় না। তাহলে এইখানে হলো -1, এদিকে হলো কত 11, তাহলে এই আমার কত হওয়া লাগবে প্রোটন সংখ্যাটা 12, যে এই 12 আর এই -1 মিলে আমার কত হবে ডান দিকের 11 কি হবে সমান। আর এইখানে যেহেতু 0 আছে তাহলে এইখানের যে 23 এই 23 আমার কি এখানে থাকবে, তাহলে পরে আমি হলো কি এই পরমাণু যেটা হবে সেটা হলো কি বসাই দিব, ঠিক আছে। তাহলে তোমরা বিটা রশ্মির জন্য যদি ডাইরেক্ট লাইন মনে থাকে তাহলে খুব ভালো, আর যদি লাইন মনে না থাকে তাহলে আমার কি এই প্রতীকটা মনে রাখতে হবে যে বিটার নিচে হলো -1 আর উপরে হলো তোমার কি 0, তাহলে এই প্রতীকটা ঠিক রেখে আমার কি এই দিকের প্রোটনের যোগফল
আর বামের প্রোটনের যোগফল হলো সেম, উপরের ভরের যোগফল আর এদিকের ভরের যোগফল কি হবে সেম। এইভাবে হলো আমরা কি মনে রাখতে পারি। তবে সবচেয়ে ভালো হলো এই কনসেপ্টে মনে রাখা যে প্রোটন হলো এক বাড়বে, ভর হলো আমার কি সেম থাকবে। আর আলফার ক্ষেত্রে আমার কি হবে যে প্রোটনও তোমার হলো কি 2 হলো হ্রাস পাবে, ভরও আমার কি 4 হ্রাস পাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ধরো লাস্ট যেটা আমার ওই গামা রশ্মি। আচ্ছা গামার আগে আমরা ছোট আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হলো যে পজিট্রন। এখন পজিট্রন আমরা বলছি হলো কি যে ইলেকট্রন বা বিটা রশ্মি যেটা আমরা পড়ছি তার হলো কি প্রতিকণা বা একদম বিপরীত কণা আর কি, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রন যদি তোমার কি হয় -1 0 আর -1 হয়, ঠিক আছে, তাহলে তার একদম বিপরীতটা কি হবে। ইলেকট্রন -1 এ লিখে দিব +1, এদিকের মাইনাসটা লিখবো হলো কি প্লাস, আর এদিকের ভর কি হবে 0, ঠিক আছে। তাহলে এই জিনিসটারই আমরা বলি হলো কি যে পজিট্রন, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটার সময় তাহলে কি হবে, দেখো এইটা যদি কোথাও থেকে বের হয়ে যায় তাহলে সে আসলে কি একটা প্রোটন নিয়ে বের হইতেছে, কোনো ভর নিয়ে সে বের হইতেছে না। আর চার্জ সংখ্যা তো আমরা বলছি যে তোমার যদি বলো যে +1 নিয়ে বের হইতেছে বা এটা আমার আসলে ব্যালেন্স করা লাগে না। তাহলে একটা পজিট্রন নির্গমন হলে আমার পয়েন্ট কি হবে আসলে, ধরো আগে আমার কি ছিল যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাইছিল, তাহলে এখানে কি হবে যেহেতু তার ভর হলো তোমার কি 0, প্রোটনে কত আছে +1, তাহলে আমার কি প্রোটন সংখ্যা 1 হ্রাস পাবে, আর ভর সংখ্যা আবার সেম থাকবে, ঠিক আছে। তাহলে এটারও একটা ছোট এক্সাম্পল আমরা যদি বলি তাহলে কি হবে, ধরো আমি আবার ওই সোডিয়াম দিয়ে যদি বলি যে 11 আর কত 23, তাহলে এইখান থেকে যদি একটা পজিট্রন বের হয়, ঠিক আছে, তাহলে এখন কি হবে এই 11 যেটা সেটা আমার কি হবে 10, আর এইখানে যে 23 আছে এটা কি থাকবে 23ই থাকবে, তাহলে ওটা কি হয়ে যাবে নিয়ন হয়ে যাবে, ঠিক আছে। বা তুমি এখানে প্রতীক জিনিসটাও লিখে দিতে পারো যে ই হলো কি নিচে +1 0 আর এদিকে হলো কি +1। এই +1 ধরো যদি আমরা না লিখি আর কি, যেহেতু আমাদের চার্জ গুলা ব্যালেন্স করতে হয় না, তাহলে আমরা হলো কি শুধু এইভাবে লিখতে পারি। তো এইভাবে লিখলে আমাদের জিনিসটা কি হবে যে 10 আর 1 হলো আমার কি 11, আর উপরের 0 আর 23 আমার কি 23 ঠিক থাকতেছে, ঠিক আছে। তাহলে আমাদের বিটার সাথে পজিট্রন হলো কি একদম বিপরীত, যে বিটাতে আমার হলো একটা প্রোটন কি ছিল বৃদ্ধি পাইছিল, ভর সেম থাকছে, আর এখানে কি প্রোটন 1 হ্রাস পাবে আর কি ভর আমার কি থাকবে সেম থাকবে। আচ্ছা তাহলে লাস্ট আরেকটা হলো যে গামা রশ্মি। আচ্ছা এখন গামা রশ্মির হিসাব হলো সহজ, যে গামা রশ্মি আসলে তোমার কি আমরা তাড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে হলো পড়ে আসছি। তাড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে আমাদের হলো কি যে গামা রশ্মিটা ছিল আমার কি এক প্রকার তাড়িৎচুম্বক তরঙ্গ, ঠিক আছে। তাহলে এইখানে আসলে তোমার কি কোনো মানে প্রোটন নিউট্রনের কোনো ঝামেলা নাই, তাহলে আমার তাড়িৎচুম্বক তরঙ্গ যেহেতু যাবে তাহলে এটা শুধু কি একটা আমার শক্তি নির্গমন হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি প্রোটন নিউট্রন ভর সবকিছুই কি থাকবে সেম থাকবে। তাহলে এই জিনিসটা আসলে আমরা লিখতে পারি হলো কিভাবে, ধরো এইভাবে জিনিসটা লিখতে পারি যে ইউরেনিয়াম ধরো যে আমার 92 238 আমি বললাম, যে উপরে হলো আমার একটা স্টার দেওয়া থাকবে, মানে তার মধ্যে একটু কি আছে এনার্জি আছে, তো এই এনার্জিটাই সে হলো ছাড়া দিবে এবং ওইটাই কি হবে গামা রশ্মি হবে। তার যে 92 থাকবে এবং 238 আমার কি 238ই হলো কি বিদ্যমান থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো আমাদের রশ্মি নিয়ে মোটামুটি কথা। তাহলে আমাদের এই জায়গায় হলো কি পজিট্রন এবং হলো কি আমার কি গামা রশ্মি, এই দুটো নিয়ে আলোচনা ছিল। আর আগের দুইটাতে তো আমরা কি আলফা রশ্মি আর বিটা রশ্মি নিয়ে কি করলাম আলোচনা করলাম। তাহলে এই নিয়ে হলো তোমার কি মোটামুটি রশ্মি নিয়ে আমাদের কি যাবতীয় আলোচনা। আচ্ছা এর পরবর্তীতে আমরা ধরো যদি আমাদের পরের পোর্শনটাতে যাই, সেটা কি ছিল যে আমাদের তেজস্ক্রিয় বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়ার হলো কি প্রকারভেদ। আচ্ছা এখন নিউক্লিয়ার বিক্রিয়াটা জিনিসটা আসলে কি, বা নিউক্লিয় বিক্রিয়া যদি আমরা বলি তাহলে এইখানে আসলে কি হবে যে নিউক্লিয়াসের একটা চেঞ্জ হবে। রাসায়নিক বিক্রিয়া হলে কি তোমার পরমাণু আগে পরে যা খুশি ছিল সবই সেম থাকতো, আগে এক ধরনের যৌগ তৈরি করতো, পরে সেম পরমাণু গুলাই আমার কি আরেক ধরনের যৌগ তৈরি করতো। আর নিউক্লিয়ার বিক্রিয়াতে কি হবে, নিউক্লিয়ার বিক্রিয়াতে হবে হলো আমাদের আগে যে নিউক্লিয়াসটা ছিল
সে একটা চেঞ্জ হয়ে কি হবে, অন্য নিউক্লিয়াসে পরিণত হবে। আমরা এতক্ষণ যে আলফা বিটা নির্গমন পড়ে আসছি, ওই সবগুলাই আসলে কি ছিল, এক একটা নিউক্লিয়ার বিক্রিয়াই ছিল। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়াতে আমরা মোট কথা হলো কি, যে আমাদের নিউক্লিয়াসটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলোরে আমরা হলো কি, যে তিনটা ভাগে ভাগ করব। আচ্ছা, আমরা যদি পয়েন্টটা লেখা নিই, যে আমার কি নিউক্লিয়াস চেঞ্জ হবে, ঠিক আছে। তার মানে আমার ধরো একটা এ মৌল যদি থাকে, তার সাথে বি মৌল যদি যোগ হয়, তাহলে এখান থেকে আমার কি সি মৌল, ডি মৌল এরকম তৈরি হবে, ঠিক আছে। তাহলে এইগুলা সবগুলা তোমার কি এক একটা ভিন্ন ভিন্ন মৌল, যে এ যে মৌলের নিউক্লিয়াস চেঞ্জ হয়ে তোমার কি সি অন্য একটা মৌলের নিউক্লিয়াস হয়ে গেছে, বি অন্য একটা মৌলের নিউক্লিয়াস হলে ডি কি আরেকটা মৌলের কি নিউক্লিয়াস হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানোর জন্য শর্ত আসলে কি, শর্তটা হলো যে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি থাকবে আমার একদম আগে পরে হলো কি তোমার সেম থাকবে, ঠিক আছে। তাহলে এর যদি আমার প্রোটন সংখ্যা হয় এ এবং তার ভর সংখ্যা হয় তোমার যদি হলো ধরো কত দিব, এ প্রাইম দেই আমরা, বি এর প্রোটন সংখ্যা ধরো স্মল বি, তার ভর হলো বি প্রাইম, এটা হলো স্মল সি, এটা হলো সি প্রাইম, এটা হলো স্মল ডি, এটা হলো যে ডি প্রাইম। তাহলে আমাদের এটা হলো কি, যে প্রোটন সমান প্রোটন হবে, মানে বিক্রিয়ার আগে এবং পরে। তাহলে আগের প্রোটন হলো কি, যে এ প্লাস বি, আর পরের প্রোটন হলো কি সি প্লাস ডি। তাহলে এই জিনিসটা অবশ্যই মেনটেন হবে। আরেকটা হবে হলো কি, যে ভর সমান ভর, ঠিক আছে। তাহলে ভর হলো কি, যে এ প্রাইম প্লাস বি প্রাইম সমান হলো কি সি প্রাইম প্লাস কি ডি প্রাইম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা আগে আসলে মেনটেন করে দেখে আসছি। তাহলে এই দুইটা পয়েন্ট আমাদের কি হইতে হবে, অবশ্যই মিলতে হবে আমাদের, যদি একটা কি হয় নিউক্লিয়ার বিক্রিয়ার হইতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই নিউক্লিয়ার যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো হলো আমাদের ফিশন বিক্রিয়া, তারপর হইতেছে আমাদের ফিউশন বিক্রিয়া, এবং লাস্ট একটা হইতেছে আমাদের কি, যে ট্রান্সমুটেশন বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন এটার হইলো এটা সামারি বলি আর কি, ঠিক আছে। তাহলে আমাদের ফিশন বিক্রিয়া, ফিউশন এবং হইতেছে ট্রান্সমুটেশন, এই তিনটা রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে আমাদের পয়েন্টগুলো হইতেছে কিরকম, আমাদের এই যে ফিশন বিক্রিয়া, এই ফিশন বিক্রিয়ার মধ্যে হবে হলো যে একটা বৃহৎ নিউক্লিয়াস থাকবে, এবং এটা হইতেছে আমার কি অস্থায়ী, মানে তেজস্ক্রিয় নিউক্লিয়াস, এবং এটা হলো ভাঙবে। তাহলে ভাঙবে এবং ভাঙা তোমার কি হবে, যে একাধিক ছোট নিউক্লিয়াস হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফিউশন যেটা, এই ফিউশনটা হলো আমার কি, যে ফিশনটা হলো অপোজিট, মানে এটা হলো ওয়ান কাইন্ড অফ সংযোজনের মতো। তাহলে আমাদের কি হবে, যে ছোট নিউক্লিয়াস দুইটা যোগ হয়ে আমার কি হবে, যে বৃহৎ নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ট্রান্সমুটেশন যেটা, ট্রান্সমুটেশনটা হলো আমাদের কি, ধরো যে অনেকটা ফিশন বিক্রিয়ার মতো, মানে একটা ছোট ডিফারেন্স হইতেছে, যে এইখানে আমরা যে নিউক্লিয়াসটা নিব বা পরমাণু, এইটা হলো আমাদের কি, যে স্থায়ী নিউক্লিয়াস, মানে আমাদের হলো এখানে কি অস্থায়ী নিউক্লিয়াস হলো আমরা নিব না, আমাদের স্থায়ী নিউক্লিয়াস। এবং তার সাথে আমি হলো কি, যে প্রোটন, নিউট্রন, আলফা কণা বা অন্য যে কোনো পরমাণু যেগুলো একটু আকারে ছোট, আমরা এই ধরনের হলো কি জিনিসপত্র যদি দ্বারা হলো কি করি আঘাত করি, তাহলে সেগুলো কি হবে, যে নতুন আরেকটা নিউক্লিয়াসে হলো পরিণত হবে। ঠিক আছে। তাহলে এখানে আমরা ব্যালেন্স করার জন্য এটা এক বা একাধিক যে কোনোটাই হইতে পারে, মানে একটাও পাইতে পারি, একাধিকও পাইতে পারি, সাথে ছোট ছোট কণাও পাইতে পারি, আমরা পরে এক্সাম্পলে দেখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে হলো, আচ্ছা প্লাস হলো তোমার কি অন্যান্য কণা বা পরমাণু।
আচ্ছা, তাহলে আমাদের ফিশন বিক্রিয়ার থিমটা হইতেছে কি অনেকটা বিয়োজন বিক্রিয়ার মতো, যে আমাদের বড় নিউক্লিয়াস যেটা আছে অস্থায়ী, সেটা আমার কি ভাঙা ভাঙা কি হবে, যে ছোট ছোট নিউক্লিয়াস হবে। এবং ফিউশন বিক্রিয়া যেটা, সেটা হলো কি যে আমাদের ছোট নিউক্লিয়াসগুলো বা পরমাণুগুলো যুক্ত হয়ে একটা বৃহৎ নিউক্লিয়াস হবে। এবং আমাদের যে ট্রান্সমুটেশন, এটা হইতেছে কি যে একটা স্থায়ী নিউক্লিয়াস তাকে যদি আমরা কি বিভিন্ন ছোটখাটো পার্টিকেল বা কোনো একটা পরমাণু দিয়ে হলো আঘাত করি, তাহলে এটার থেকে আমাদের হলো কি যে নতুন নিউক্লিয়াস এক বা একাধিক হইতে পারে অথবা অন্যান্য কণা তৈরি হইতে পারে। মানে থার্ডটা হলো একটা জেনারেল টার্ম আর কি, যে কোনো ধরনের বিক্রিয়ায় আমরা কি বলবো, ট্রান্সমুটেশনের মধ্যে হলো ফালাই দিতে পারি, যে একাধিক পরমাণু বা নিউক্লিয়াস যুক্ত হয়ে নতুন নতুন একাধিক পরমাণুতে গঠিত হয়েছে। তো ওই ক্ষেত্রে তোমার সংজ্ঞার মধ্যে ধরো যে প্রোটন, নিউট্রন, আলফা এগুলো একটু বেশি বলা থাকে। আর এই উপরের দুইটা হলো আমাদের একটু স্পেশালাইজড ভাবে ডিফাইন করা, যে এটা হলো কি বৃহৎ অস্থায়ী নিউক্লিয়াস, এটা ভেঙে কি হইতে হবে, ছোট ছোট নিউক্লিয়াস হইতে হবে। এবং এইখানে হলো কি একাধিক ছোটগুলা মিশ্রিত হয়ে আমার কি হবে, একটা বৃহৎ নিউক্লিয়াস তৈরি হইতে হবে। এই দুইটা আমার কি, এই দুই ফিশন আর ফিউশনের জন্য হলো ফিক্সড। এছাড়া আমাদের যত রকম ঘটনায় আসলে ঘটতে পারে সবকিছুই আমরা হলো কি এই ট্রান্সমুটেশন পার্টে হলো নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমরা একটা একটা এক্সাম্পল যদি একটু বলি, যে আমাদের ফিশন বিক্রিয়ার যদি একটা আমরা উদাহরণ দেখি, তাহলে ফিশন বিক্রিয়ার সবচেয়ে কমন উদাহরণ হইতেছে আমাদের কি যে ইউরেনিয়াম তোমার হলো কি বিভাজিত হয়ে আমার কি একাধিক নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে ইউরেনিয়ামের আমার হলো কি 92-235 আইসোটোপ যেটা আছে, তারা আমরা হলো কি ভাঙবো। এখন ভাঙার ক্ষেত্রে এই নিয়ে একটু পয়েন্ট হইতেছে যে আমরা হলো কি যে আপনা আপনি তো নিউক্লিয়াস ভাঙা 2-3টা হবে না, আমরা এখানে কি যে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা হলো কি করব, আঘাত করব। মানে এই পয়েন্টগুলো আমাদের সংজ্ঞার মধ্যে একটু উল্লেখ করতে হয়, যে আমাদের বড় বৃহৎ নিউক্লিয়াসকে আমরা কি করতে পারি, যে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করব। এবং এই আঘাত করার ফলে আমাদের তৈরি হবে কি যে বেরিয়াম একটা পরমাণু এবং ক্রিপ্টন একটা পরমাণু, ঠিক আছে। এবং সাথে হলো আমরা যেটা বলবো যে আরো এক্সট্রা কিছু ছোট ছোট পার্টিকেল তৈরি হয়, মানে আমাদের কি 3টা নিউট্রন হলো আরো কি এক্সট্রা আমরা পাবো, ঠিক আছে। এখন এই জিনিসগুলো হলো তোমার ধরো যে মেইন বিক্রিয়ার থিম হলো বৃহৎ বিক্রিয়া, বৃহৎ নিউক্লিয়াস ভাঙলে আমার কি ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়। আর ভাঙার জন্য আমরা কিছু নিউট্রন ইউজ করতেছি। এবং তোমার হলো কি ভাঙার পরে আমার কি আবার ছোটখাটো কিছু আমার কি নিউট্রন তৈরি হবে। তাহলে এই সংখ্যাটা এই বিক্রিয়ার জন্য ফিক্সড, এবং তোমাদের কি পুরা পরীক্ষায় একটা এই বিক্রিয়াটাই আসে, সো এটা ভালো মতো মুখস্থ করলেই হবে। আর সাথে আমাদের যেটা আসলে হয় সেটা হলো কি আমাদের প্রচুর পরিমাণ হলো শক্তি নির্গত হয়। কারণ এইখানে শক্তির পরিমাণ হলো 200 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ কি আমার এনার্জি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি ব্যালেন্স করি, তাহলে আমাদের হলো কি ক্রিপ্টন হলো 36-92, আর বেরিয়ামে আমার থাকে হলো কত 92 থেকে আমি যদি হলো কি 36 বাদ দিই, তাহলে আমাদের হলো কত 56, আর উপরে টোটালটা হিসাব করলে আমার কত হয় 141, ঠিক আছে। তাহলে এটা আমাদের যে নিউক্লিয়ার বিক্রিয়ার শর্ত অনুযায়ী যে 92 + 0 করলে যা হবে, আমাদের কি 56 + 36 যোগ দিলে কি হবে, এই 92 সমান হবে। আর 235 আর 31 যোগ দিলে কত 236। আর এদিকে হলো কি 92 3টা নিউট্রনের 3, আর হলো আমার কি 141 যদি যোগ দেই, তাহলে আমাদের কি 236 এর সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমাদের যে রিঅ্যাকশন সেটা হইতেছে কি যে ফিউশন বিক্রিয়া। তাহলে ফিউশন আমরা বললাম হলো কি যে সংযোজন বিক্রিয়া। তাহলে এইটার একটা ভালো এক্সাম্পল হলো আমাদের হাইড্রোজেন এবং হাইড্রোজেনের একটা আইসোটোপের সংযোজন। তাহলে 1 এবং 1, আর ডিউটেরিয়াম আমরা যেটা বলি যে 1 2, এই দুইটা যদি আমার কি হয় সংযোজন বিক্রিয়া হয়, তাহলে এদের মধ্যে আমাদের কি হবে, একটা প্রোটন আর একটা প্রোটন আছে, তো দুইটা প্রোটন মিলা হবে কত 2, এবং এই 1 এবং এই 2 এই দুইটা যোগ হয়ে কত হবে 3। তাহলে 2 যেহেতু প্রোটন সংখ্যা, তাহলে এইটা অনুযায়ী আমার কি পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলটা হবে কি হিলিয়াম। এবং সাথে এইখানে আরো তোমার হলো কি যে শক্তি এবং রশ্মি বিভিন্ন কিছু হলো নির্গত হয়, এবং এখানে খুবই উচ্চ তাপমাত্রা লাগে, ঠিক আছে। আমাদের সূর্যের মধ্যে হলো মূলত এই ফিউশন বিক্রিয়াগুলো হয়। তাহলে এইখানে হলো কি আমাদের ছোট ছোট একটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোজেন মিলিত হয়ে আমার কি একটা বড় হিলিয়াম নিউক্লিয়াস হলো তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের কি ফিউশন বিক্রিয়া। আচ্ছা, এখন লাস্ট হলো আমাদের যেটা যে ট্রান্সমুটেশন বিক্রিয়া। আচ্ছা, এখন ট্রান্সমুটেশন বিক্রিয়াটা হলো আমাদের কি, ধরো আমি যদি নর্মালি সংজ্ঞার একটা একটু স্পেসিফিকলি বলি, তাহলে আমাদের হলো যে একটা স্থায়ী নিউক্লিয়াস তাকে নিউট্রন, প্রোটন, আলফা কণা বা কোনো পরমাণু মানে আরও একটা নিউক্লিয়াস দ্বারা আঘাত করলে নতুন নিউক্লিয়াসে পরিণত করাকে বলবো আমরা ট্রান্সমুটেশন বিক্রিয়া।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার এক্সাম্পল আমরা আসলে নর্মালি একটা দিতে পারি, যেমন ধরো আমাদের হলো কি বলা যায়, সাপোজ আমরা যদি হলো সালফার, আচ্ছা ফসফরাসই বললাম ধরো 15 আর এদিকে হলো আমার কত 31, তাহলে এটারে ধরো আমরা যদি হলো এটা নিউট্রন দিয়ে হলো আঘাত করলাম ধরো, আচ্ছা প্রোটন দিয়ে আঘাত করি, মানে এগুলো হলো তোমার প্রশ্নে যা দেওয়া থাকবে ব্যালেন্স করে করে লিখলে হয়। এক্সাম্পলের জন্য আমরা যে কোনো কিছু আসলে দিতে পারি। আচ্ছা তাহলে ধরো আমি এটার মধ্যে যদি হলো কি এই দুইটা হলো অ্যাড করি, তাহলে আমার কত 16। এখন এই দুটো অ্যাড করলে ধরো যে 32 সালফার তুমি এই ফরম্যাটেও লিখতে পারো, অথবা বইয়ের মধ্যে দেখবা হলো যে এই সালফারের ধরো আমরা যদি এটা 31 রাখি, তাহলে আবার কি করতে হয়, একটার জন্য আমার কি একটা নিউট্রন হলো আবার বের করে দিতে হয়। ঠিক আছে, তাহলে জিনিসগুলো হলো এরকম যে তুমি একটা স্থায়ী নিউক্লিয়াস থাকবে, তার সাথে একটা প্রোটন নিউট্রন আলফা কণা এইসব দিয়ে আঘাত করতে পারো, আঘাত করলে সে একটা কি হবে, নতুন নিউক্লিয়াসে পরিণত হবে। কারণ ব্যালেন্সের জন্য আবার কি আমার সাথে আরো কিছু ছোট ছোট মানে কণা নিউট্রন প্রোটন এগুলো তৈরি হইতে পারে, ঠিক আছে, বা শক্তি উৎপন্ন হইতে পারে। মোট কথা হলো যে এইগুলো আমাদের আসলে কোনো ফিক্সড বিক্রিয়া না, এই বিক্রিয়াগুলো তুমি হলো কি যে নিজের মতো আসলে বানাইতে পারবা। এবং আমাদের নর্মালি তেজস্ক্রিয় এই ঘটনার বিয়োজন ছাড়া অন্যান্য বিয়োজনও যদি আমরা করি, স্থায়ী নিউক্লিয়াস যদি ভাঙি, তাহলে ওই বিক্রিয়াগুলোরও আমরা হলো কি যে ট্রান্সমুটেশন বিক্রিয়ার মধ্যে আসলে বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি মোটামুটি হলো এখানে কথাবার্তা 3টা তেজস্ক্রিয় বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে আর কি।